তো চলো আপাতত রাস্তার অবস্থা দেখো কি অবস্থা, ভাই রে ভাই, খুবই খতরনাক অবস্থা। হ্যাঁ, দুপা ফেলে যেতে হবে। আরে বাপরে, আরে ভাই এ তো নর্থ সিকিমেরও উপরে। জাস্ট এই মাত্র ল্যান্ডস্লাইড হয়েছে, ব্রেকও মারতে পারছি না। আরে বাপরে, এই পাথর পড়ছে আমার। তো গুড মর্নিং ফ্রম সিমলা, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে আমরা এখান থেকে যাব চিতকুল। তো চিতকুলের ডিস্টেন্স এখান থেকে অ্যাপ্রক্সিমেট 260 to 270 কিলোমিটার। যেতে মোটামুটি লাগবে 7 to 8 আওয়ার্স। আর আগের ব্লগে দেখেইছো আমরা কোথায় এসেছি, তো তার ডিটেলস আমি আগের ব্লগে দেখবে, নিচে ডেসক্রিপশনে লেখা আছে, দিয়ে দেবো। হোটেলটা খুবই সুন্দর, আর এখানে খাওয়া দাওয়া তো বলতে গেলে আরও সুন্দর। খাওয়া দাওয়াটা আমি বহুদিন পর দেখলাম, এত সুন্দর খাওয়া দাওয়া এরকম কোনো হোটেলে দেয়। ইভেন সেটা কোনো ওভার প্রাইস নয়, বাজেটের মধ্যেই। তো একবার বাইরের লোকেশনটা দেখিয়ে দিই। এটা হচ্ছে হোটেলের ব্যালকনি, আর বাইরের লোকেশনটা ঠিক এরকম। তো ঠিক আছে, এখন চাপাচাপি একটু ঘরে যাই। ঘরে মোটামুটি আমাদের এখন লাগেজ প্যাক হচ্ছে। এই মহাশয়ের তো বলাই যাবে না, কালকে সন্ধ্যে 7টায় এসে ঢুকেছে, সেই যে শুয়েছে এই সকাল 7টায় এখন উঠলো, মানে 12 ঘন্টা ঘুম। 3 দিন নাইট রাইড করে ঘুমিয়েছে, ঘুমোয়নি বলবো না, না ঘুমোলে তো নাইট রাইড করা যায় না। হ্যাঁ, সেই জায়গা থেকে অনেক কম ঘুমোনো হয়েছে, সেটাই যা। তো 3 দিন নাইট রাইড করার পর যা ঘুম হয়েছে মোটামুটি, তারপরে ওর ঘুমিয়ে পোষায়নি, আরো 12 ঘন্টাকে ঘুমোতে হয়েছে। মানে কালকে শুয়েছে, আজকে উঠলো, মাঝখানে রাত্রির বেলা শুধু ডেকে ডেকে মানে খাওয়ানোর জন্য ওঠানো হয়েছে। আর আরেকটা ম্যাডাম তো কালকে মাথা যন্ত্রণা, পা যন্ত্রণা, সব কিছু যন্ত্রণা নিয়ে শুয়েছে। আজকে যন্ত্রণা কমেছে, আজকে ফ্রেশ, দৌড়াতে পারবে তো, ঠিক আছে। তো ঠিক আছে, চলো রেডি করে নিই সব কিছু। চিতকুল যাওয়ার কথা শুনলাম, সামনে কোথাও একটা নাকি ল্যান্ডস্লাইড হয়েছে, সেটাও একবার শেয়ার করে দেবো তোমাদের সাথে, কোথায় কি হয়েছে। প্লাস ব্লগ যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো। আর চলো দেরি করছি, আমি লাগেজগুলো রেডি করে বেরিয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে বাইকে। তো আমাদের সব রেডি, বাপ্পা ওখানে রেডি হয়ে বসে আছে, আমাদের এখানে বাইক রেডি হয়ে গেছে। তো টাইম এখন মোটামুটি 9টা বাজে, ওয়েদারও ক্লিয়ার আছে আজকে। দেখা যাক, ঝটাঝট বেরোনো যাক। এক জায়গায় শুধুমাত্র বললো ল্যান্ডস্লাইড হয়েছে, সেই জন্য একটুখানি সময় লাগবে যেতে, ওই জন্যই দেখি টাইম দেখাচ্ছে মনে হয় 8 আওয়ার্স। তো দেখা যাক যত তাড়াতাড়ি যাওয়া যায়। তো ঠিক আছে, চলো এখন বেরোনো যাক। তো মোটামুটি আমাদের বেরোতে 9টা 15 হয়ে গেল, অনেকটাই দেরি হয়ে গেল বেশ। এখন দেখি ফার্স্ট কিছু ক্যাশ তুলে নেবো। এখানে 3টে দেখলাম কি বলে ওই এটিএম আছে, তো ক্যাশটা তুলে দেন আমরা যদি পেট্রোল পাম্প পাই তাহলে পেট্রোলটা যতটা পারি ফিউল আপ করে নেবো। অলরেডি পেট্রোল আছে, বাপ্পারও পেট্রোল আছে, তাও ফিউল আপ করে নেবো। জানি না ওদিকে পেট্রোল পাম্প আছে নাকি। জ্যাম মোটামুটি এখন থেকেই লাগছে আস্তে আস্তে, তো যত তাড়াতাড়ি সম্ভব বেরোতে হবে। তো সিমলা আমরা ক্রস করে নিলাম, এখন সোজা যাচ্ছি। আর আমাদের শুরু হলো চড়াই। এই ট্রিপে অ্যাকচুয়ালি বাইক মানে যেহেতু অল্টিটিউড অনেক, আর এবারে লাগেজে যেহেতু অনেক আছে, সেই জন্য আমি ডিসাইড করেছি যে পূজা যাবে বাপ্পার বাইকে, নামার সময় আমি আবার নিজের বাইকে নিয়ে নেবো। আর সেই জন্য কিছু লাগেজ আমার বাইকে নিয়ে নিয়েছি, লাগেজ নিয়ে আমি উঠে যাব, অসুবিধা নেই।
ডবল একটু অসুবিধা হচ্ছিল বলে, অসুবিধা হচ্ছিল না অ্যাকচুয়ালি, ওর বাইকের সাথে আমার বাইকের যেহেতু টর্ক অনেক কম, সেই জন্য ওই বললো যে পূজাকে ও নিয়ে নিচ্ছে বাইকে, আর আমি লাগেজ নিয়ে নর্মাল উঠে যাবো। তো সেক্ষেত্রে সুবিধা হচ্ছে, দুজনের মধ্যে একটা ম্যাচ হয়ে যাচ্ছে রাইডিংটা, এটাই যা। বাকি তো ঠিক আছে, চলছে। নর্থ সিকিমেও আমার ছোটা চ্যাম্প নাই নাম, অ্যাকচুয়ালি আমি দিয়েছি সমু। তো বাইক আমার বাইক ভালোই পারফর্ম করেছিল নর্থ সিকিমে। এবার দেখা যাক হিমাচলে এসে কীরকম পারফর্ম করে। আপাতত এখন ভালো পারফর্ম করছে। কালকে যখন চড়াই শুরু হয়েছিল সেখান থেকে মাত্র 2.5 লিটার তেল লেগেছে আমাকে পুরো সিমলা পৌঁছাতে। তবে হিমাচলে এসে একটা জিনিস বুঝতে পারছি, এখানকার এয়ার কোয়ালিটি ওফ চরম লেভেলে, এত সুন্দর ফ্রেশ এয়ার, মানে কি বলবো। অবশ্য তার কারণও আছে, কারণ এই যে দুপাশে পাইন আর দেবদার গাছ আছে, সেই জন্যই এখানকার এয়ার কোয়ালিটি এত ফ্রেশ। ইভেন এটা চিৎকুলও আছে, চিৎকুল তো মানে আরও ফ্রেশ কোয়ালিটির এয়ার। মানে ওখানে বলতে গেলে আমি যতদূর জানি দিল্লির থেকে 20-30 গুণ ফ্রেশ এয়ারের কোয়ালিটি, মানে সব থেকে বেশি ফ্রেশ এয়ার ওখানেই পাওয়া যায়। তো দেখা যাক, আজকে ওইখানেই যাব। যাই হোক, কীরকম কী এক্সপিরিয়েন্স হয় তোমাদের সাথেও শেয়ার করবো, আর রাস্তার কন্ডিশন তো অবশ্যই শেয়ার করব। তো সব কিছুর জন্য ব্লগে জুড়ে থাকো। তো এখন একটু আমরা টিফিনটা করে নিই। টিফিন করেছি, কি করছি দাঁড়ালাম, কারণ বাপার মাথা ঘুরছিল, তার মধ্যে বেচারা পড়েও গেছে। পরে যায়নি, এটিএম থেকে টাকা তুলতে গিয়ে দুম ফটাস পরে যায়নি। ঝুম চাপাক, কি এর নাম জানা? ঝিন চাপাক ডমডম, ঝিন চাপাক ডমডম হয়ে পড়ে গেছে দুজনে। আর তারপর দেখা গেল মাথা ঘুরছে, সেই জন্য তেল ফেল তুলে একটুখানি ওই কুলচা আর সবজি। চলো জবজাব খেয়ে দেন আবার তোমাদের সাথে। নারকান্দা এখান থেকে 48 কিলোমিটার দেখাচ্ছে। তো আমরা আপাতত নারকান্দার দিকেই যাব, নারকান্দা হয়ে দেন চিৎকুল যাব। রাস্তায় তো ওই জায়গাটা নিয়ে খুব চাপে আছি বেসিক্যালি, কি যে হবে ওইখানটা, যেখানটা ল্যান্ডস্লাইড হয়েছে। দেখা যাক গিয়ে কি হয়। বাদ বাকি ওয়েদার তো মেঘ তো আছে দেখছি ওয়েদারে, বাট ভিউ খুব সুন্দর আছে এদিকে, ভীষণ সুন্দর ভিউ আছে। এদিকটা ঘুরি, এইবার দেখো সেই লেভেলের ভিউ। তো দেখা যাক ওপরের দিকে গিয়ে কি হয়, ওপরওয়ালাই জানায় হয় যে ওপরে কি আছে। ওই দিক দিয়ে তো মনে হয়, জিজ্ঞেস করো না। হ্যাঁ এটাই বললাম। তো আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 5-এ উঠে পড়লাম। কিন্তু এইখানটা ভালো জ্যাম আছে, রাস্তাটাও সরু এইটুকুনি। দেখা যাক কোথায় গিয়ে আবার ভালো রাস্তা পাই। এই যে সাইডে যত মানে জাল দেওয়া যেগুলো দেখা যাচ্ছে, এগুলোকে ওইগুলো কিন্তু অ্যাপেলের গাছ, মানে অ্যাপেল হয়েছে। ইভেন এখানেও দেখা যাবে, দেখো এইখানে যদি দেখায়, এখানেও প্রচুর কিন্তু অ্যাপেল হয়ে আছে। ইভেন সেটা রীতিমতো লাল হয়ে গেছে অ্যাপেলগুলো। এই মনে হয় শুরু হলো অ্যাকচুয়াল পাহাড়ের ভিউ দেখা। আর এই দিকটা যদি দাঁড়িয়ে আমি তোমাদের একটু ভালো করে দেখাই আপেল গার্ডেন কাকে বলে। দেখো পুরো একদম পুরো কিন্তু ভর্তি কিন্তু এদিকটা, এই যত জাল দেওয়া জিনিস মানে জাল দেওয়াগুলো আছে ওগুলো গাছগুলোকে জাস্ট ঢাকা আছে, যাতে পাখিরা এসে মানে ঠুকরে না দেয়।
তো পুরো আপেলগুলো না পুরো লাল লাল হয়ে আছে আপেলগুলো, মানে এত সুন্দর লাগছে সামনে থেকে দেখতে। জালগুলো না থাকলে দেখাতাম আরো ভালো করে, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। তো চলো সামনে এগোনো যাক। এদিকে পাহাড়গুলো তো ভেজা ভেজা লাগছে, মনে হচ্ছে এদিকে বৃষ্টির জন্য হয়তো এরকম অবস্থা হয়ে আছে। ঠিক আছে চলো এগোনো যাক। রাস্তায় একটা জিনিস দেখছি যেটা দেখতে খুব ভালো লাগছে, আমরা লোকালে যে বিট নুন খাই বা সন্দক লবণ যেগুলোকে বলি, ঠিক আছে, ওই নুনের কিছু না হলো এরম বড় বড় ডেলা, ঠিক এরম বড় বড় ডেলা দোকানে সেল করছে এইরকম ট্রাকে করে। প্লাস তুমি চাইলে ডাস্টও নিতে পারো, দু রকমই অপশান আছে, যেটা বলবে নিতে পারো। প্লাস এখানে আরও জিনিস আছে, যেমন এখানে ইয়াক আছে, ইয়াকে ছবিও তোলার সিস্টেম আছে, যেটা সিকিমে আছে। সিকিমের মতো এখানে ইয়াকের পিঠে ছবি তোলার সিস্টেম আছে। ওইখান দিয়ে আর একটা ওয়াটারফলস, ছোট্ট ছোট্ট, আস্তে আস্তে স্টার্ট হচ্ছে ওয়াটারফলসগুলো দেখা। এদিক দিয়ে সুন্দর লাগছে ওয়াটারফলসটা দেখতে। মানে যত যাচ্ছি আস্তে আস্তে জনবসতি কমছে, প্রাকৃতিক সৌন্দর্য বাড়ছে। আর আমরা বাইকার্স যারা যারা ঘুরতে ভালোবাসি, আমরা কিন্তু এগুলোর জন্যই কিন্তু এত দূর থেকে ছুটে আসি। কারণ আমাদের বাড়ি থেকে এই জায়গাটার ডিস্টেন্স 1700 কিলোমিটার। তো 1700 কিলোমিটার বাইকে চালিয়ে এসে তো এই জায়গায় জিনিসগুলো দেখতে না পাই তাহলে আর কি দেখলাম। তো এনিওয়ে চলো আমার সাথে তোমরাও দেখতে থাকবে, হয়তো একটু ব্লগটা এই পার্টটা হয়তো বড় হতে পারে, তো আশা করি ভালো লাগবে বা ভালো জিনিস দেখানোর চেষ্টা করছি। তো ঠিক আছে চলো সামনে আর কি কি আছে। তো ন্যাশনাল হাইওয়ে 5 থেকে আমরা এখন ন্যাশনাল হাইওয়ে NH9 ধরে নেব, ওই দিক দিয়েই যেতে হবে আমাদের লোকেশন। এদিকটা সোজা ন্যাশনাল হাইওয়ে 5, আমরা যাবো বাঁ দিকে 9-এর দিকে। তো একটু ওয়েট করে নি, বাপ্পা পিছিয়ে পড়েছে, না এতে এসে গেছে, হ্যাঁ এসে গেছে। তো আমাদের ডিস্টেন্স তো 176 কিলোমিটার আছে। দেখা যাক, ওয়েদারের কন্ডিশন তো এই দিকটা দেখছি হালকা হালকা বৃষ্টি হতে পারে মনে হচ্ছে, জানি না কি অবস্থা হবে। এবার দেখি, মেঘ তো ওই যে দেখো সামনে তো বিশাল মেঘ ঢুকছে, বিশাল মেঘ মানে পুরো কালো মেঘ, তো কিছু দেখাই যাবে না। যাক, মেঘ থাকলে এত আপত্তি নেই, প্রবলেম হচ্ছে বৃষ্টি হলে। এমনি ঠান্ডায় মোটামুটি টেম্পারেচার যা ফিল করতে পারছি 10-এর কাছাকাছি নেমে গেছে, কারণ রাইডিং জ্যাকেটের ভেতরে একটা মোটা গেঞ্জি আছে, তারপরেও কাঁপছি। তো দেখা যাক, এরপর আরও যদি ঠান্ডা লাগে তাহলে তো রেনকোট পরতেই হবে, কারণ এখন ভেতর থেকে মানে উইন্টার লাইনার বের করা খুব প্যাথেটিক। ওর থেকে রেনকোটও পরে আছে, ওটাই পরে নেবো। রাস্তা কিন্তু ভালো এদিকে, এই হচ্ছে একটা বিশাল প্লাস পয়েন্ট। পাহাড়ে যে আমি এদিকে এসে 5th গিয়ারে গাড়ি চালাতে পারবো, এটাই আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। রাস্তা যেরকম চওড়া তেমনি ভালো। এখন আছি এই রোডটাতে, বেসিক্যালি আমরা ছিলাম এই পাহাড়টাতে, এদিক দিয়ে একটা ভিলেজের ভেতর দিয়ে আসছি এখন। এই রোডটা যে সামনে গেছে এখন নেবে একদম ওই যে সাইড দিয়ে আছে, ওই সাইড দিয়ে যাব। মানে খতরনাক রাস্তা, রাস্তা খতরনাক ইন দ্য সেন্স প্রচুর সরু রাস্তা, এমন এমন ঢাল আছে, মানে ঢাল দেখলে ভয় লাগছে। মানে ছোট বাইকে ব্রেক না ফেল হয়ে যায় তাহলে তো চাপ হয়ে যাবে, কারণ এই বাইকে তো এমনিতে ABS নেই। এবং রাস্তা হচ্ছে এইরকম। এই রাস্তাটা আমাদের ম্যাপ সাজেস্ট করে এনেছে, চিন্তা করো কি অবস্থা। এটা যদি রাত্রিরে কেউ আসে তার কি অবস্থা হবে। দিনের বেলা তো চলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই রাস্তাটা নাকি ন্যাশনাল হাইওয়েতে মিশেছে, মানে একটা পাহাড় থেকে যদি তুমি 10 কিলোমিটার ঘুরে ঘুরে ওঠো, এটা হচ্ছে 3 কিলোমিটারে তোমাকে নামিয়ে দেবে। দেখো
ম্যাপে দেখলে বুঝতে পারবে কিনা জানি না, কিন্তু যেভাবে নিচে নেমেছে না, খুব খতরনাক। শুধু আমি কেন, আমার সামনে যে বাপ্পা বলে যে যাচ্ছে, ও খুব সাবধানে নামছে। দেখো এখানে দিস ইজ লুপ, এই লুপগুলো যা খতরনাক লাগছে না, সাইডে কোনো ব্যারিকেড নেই, পড়লে পুরো একদম ছবি। কিন্তু তার মধ্যে একটা জিনিস কি ভালো লাগছে, সেটা হচ্ছে সাইডে যে ভিউগুলো আছে সেইগুলো দেখছি, কিন্তু ভিউগুলো দেখার মতো সাহস হচ্ছে না। বেসিক্যালি রাস্তার দিকের থেকে চোখ সরাতেই সাহস হচ্ছে না, এত খতরনাক রোড আছে। আর তার মধ্যে যদি ম্যাপ দেখায়, রোড হচ্ছে এইরকম দেখাচ্ছে। তো চলো ঠিক আছে, যারা আসবে স্পিতি বা চিৎকুল, স্পিতি থেকে যাবে, এইরকম কিন্তু একটা রোড ক্রস করতে হবে। ম্যাপ কিন্তু এইভাবেই এখন দেখাচ্ছে, জানি না কি কেন। ভেবেছিলাম পুরো রোড দিয়েই দেখাবে, তো এখান থেকে নিলাম ডান দিক। তবে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে পাহাড়ে মানুষ কি দেখে? আমরা দার্জিলিং সিকিম যাই, ম্যাক্সিমাম সবাইকার রয়্যাল এনফিল্ড আছে, তাই তো, বা বেশি সিসির গাড়ি। কিন্তু এখানে যেটা আমি দেখেছি, হিরো হন্ডা স্প্লেন্ডারও যাচ্ছে। কালকে ওঠার সময়তেই দেখেছি হিরো হন্ডা স্প্লেন্ডারের ডবলে উঠছে, মানে আমি তো দেখে অবাক হয়ে গেলাম, স্মুথলি উঠছে ডবলে, কোনো ব্যাপারই নেই। বাপ্পার সামনে যে বাইকটা আছে সেটাই দেখো, হিরো স্প্লেন্ডার। বলছিলাম না হিরো স্প্লেন্ডার প্রচুর আছে এখানে, এই হচ্ছে হিরো স্প্লেন্ডার 100 সিসির বাইক। তো 100 সিসির বাইক যদি এরকম স্টিফ রাস্তায় উঠতে নামতে পারে, তো আমার মতে যে কোনো বাইক পারবে, কোনো অসুবিধা নেই। শুধু একটু ধৈর্য সহকারে তুলতে হবে, আর নামানোর সময় ধৈর্য একদম খুব সাবধানে নামাতে হবে। মানে একটু কিছু হলে স্কিট, আর স্কিট করলেই পুরো কিন্তু পাহাড়ে কোনো ক্ষমা নেই। আচ্ছা, ওই রোডটা এসে আবার ন্যাশনাল হাইওয়ে 5-এই মিশলো। তো আমরা তো মনে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 5 দিয়ে সোজা এলেই ভালো হতো, কে জানে এই রোডটা কেন এরম দেখালো। তো এনিওয়ে, এই রোডের একটা এক্সপিরিয়েন্স নিয়ে নিলাম। এখন আবার যাওয়া যাক, এখন আবার চওড়া রোড পেয়ে গেছি, কোনো চাপ নেই। তো আমরা এখন মোটামুটি অনেকটাই নিচে নেমে এসেছি চিৎকুল যাওয়ার আগে। তো আমার এখন বাঁ দিকে যে নদীটা দেখতে পাচ্ছ, সেটার নাম হচ্ছে সতলুজ রিভার। আর সতলুজ রিভারকে বাঁ দিকে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। আর সামনে তো খুব সুন্দর আপাতত ক্লিয়ার স্কাই দেখা যাচ্ছে, কিন্তু তার সাথে সাথে আবার আজকে আমার বাইক সামনের চাকা হয়ে গেছে লিক। এমন জায়গায় হয়েছে, মানে এই পাহাড়ের মাঝখানে, যদিও পাম্পার একখানা আছে হাওয়া দেওয়া। তো দেখছি যদি কাছাকাছি গিয়ে কোনো লোকালিটিতে সারানো যায় ভালো, আদারওয়াইজ হাওয়া দিয়ে নিয়ে চলে যাব, তাতে অ্যাটলিস্ট পৌঁছে যেতে পারবো। টিউবলেসের এই একটা সুবিধা, টিউবওয়ালা টায়ার হলে তো হয়ে যেত, মানে এখানেই এখন সব কিছু খুলে এখনই ঠিক করো। পাহাড় কেটে কিছু একটা করা হচ্ছে এখানে, কোনো একটা প্রজেক্ট বা কিছু একটা হচ্ছে আই থিঙ্ক। এইখানটা নদীটা এবার দেখলাম ভীষণ স্রোত আছে এখানটা নদীটা। হ্যাঁ, এই যে ওই সামনেটা দেখো, সাংঘাতিক লেভেলে কিন্তু স্রোত আছে। কিছু একটা সামথিং একটা হচ্ছে, বা ওইখানে আই থিঙ্ক টারবাইন রাখাও থাকতে পারে। হ্যাঁ, টারবাইন রাখাও থাকতে পারে। হ্যাঁ, টারবাইনই রাখা আছে দেখে যা মনে হচ্ছে, যে কারেন্ট তৈরির জন্য। চলো, একখানা অফ রোড স্টার্ট হয়ে গেছে। আরে ভাই, আসছিলাম ভালোই, হট করে দেখি অফ রোড স্টার্ট। মানে কেউ যদি স্পিডে আসে রাত্রিরে, সে আলটিমেট পড়বে। রোডের পরই অফ রোড, সঙ্গে সঙ্গে একটা ব্যাকেতে। আরে ভাই রে ভাই, খতরনাক অফ রোড, ট্রিমেন্ডাস লেভেলের অফ রোড।
গুরুদংমার রাস্তার কথা মনে পড়িয়ে দিচ্ছে এখন। এক্স্যাক্টলি সেম ছিল এই রাস্তাটা। আরে বাপরে, আজকের মতো অ্যাডভেঞ্চার স্টার্টিং হয়ে গেছে। দেখি আমার ছোট কতটা সামলাতে পারে। দেখো শুধু এবার এইদিকে রোডটা দেখো কি অবস্থা ছিল। বেসিক্যালি এটা ল্যান্ডস্লাইড হয়েছে বোঝাই যাচ্ছে, বাট রোডের অবস্থা খুবই খারাপ। অবশ্য অনেকদিন আগেকার ল্যান্ডস্লাইড, এখনটা রোড এখনো রোডটা বানায়নি কেন কে জানে। দেখো ওদিকে রোড আসছে, ঝট করে ওখানে অফ রোড। কি করে বুঝবে কে? সামনে দেখে চড়াই আছে, খতরনাক চড়াই। দেখি সেকেন্ড গিয়ারে যদি উঠে যায়। उठा गया। मैं चितकुल जा रहा हूँ। हाँ, मैं उधर फोन किया था, बोला था वो गाड़ी जा बंद है अभी। ठीक है, देखता हूँ पहले कहाँ पर, फिर रुक जाऊंगा। आप कहाँ पर जाएंगे? अच्छा ठीक है। हाँ, नहीं और एक जन है तो। তো পিছন থেকে জ্যাম কেন বুঝে যাচ্ছে না। অনেকক্ষণ ধরে লম্বা লাইনটা দেখতে দেখতে আসছি। দেখতে হবে গিয়ে সামনে কি হয়েছে। অনেকক্ষণ ধরে আটকে আছে, মোটামুটি আরো 2 কিলোমিটার দূর থেকে, আমি ক্যামেরা অন করিনি তাই 2 কিলোমিটার দূর থেকে এই জ্যামটা কিন্তু রয়ে গেছে। একটা বাস আসছে। Wow, what is falls? Wow, 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 কি সুন্দর ওয়াটারফলসটা দেখো। আরে ভাই, ওইখানগুলো পুরো জলে স্প্রের মতো আসছে। আচ্ছা, এখানে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে সকালে আবার ল্যান্ডস্লাইড হয়েছে। কি হবে জানি না, দেখি যতটা সামনে যাওয়া যায়। এই তো এখানেই মনে হয় আটকে দিচ্ছে রে, কখন খুলবে কে জানে। ও বহুক্ষণ পর, মোটামুটি 2 ঘন্টা, 2 থেকে 2 ঘন্টা আটকে থাকার পর এখন গাড়ি বলছে ছাড়ছে। দেখা যাক। মোটামুটি তো আমরা তো ভেবেছিলাম আমাদের তো ট্রিপ ক্যান্সেল করে ব্যাক করতে হবে। হ্যাঁ, তবে পুরোটা মনে হয় না যাওয়া যাবে। ওদিকে অনেক জায়গায় এই কদিনের বৃষ্টিতে ল্যান্ডস্লাইড হয়ে গেছে, তো কি সেগুলো গুগলেও আপডেট ছিল না, বা কিছু প্রবলেমের জন্য হয়নি, আপডেট হয়নি, আমরা জানতেও পারিনি। তো দেখা যাক, যতটা কভার করা যায় করব। তো দেখা যাক কি অবস্থা আছে। একটা ভাগ্য ভালো যে শুধু ল্যান্ডস্লাইড হয়ে রাস্তাটা ভাঙেনি, এটাই যা, নাহলে তো কিছু করার ছিল না। আমি তো আবার পিছনে মানে হোমস্টে খুঁজেও রেখেছিলাম যে 20 মিনিটের ডিস্টেন্সে একটা হোমস্টেতে রিটার্ন করতে হবে। যাই হোক, ওপরওয়ালা সহায় থাকলে আমাদের ট্রিপটা হয়তো কমপ্লিট করে ফেলতে পারবো। দেখা যাক কি হয়, কারণ এটা আমাদের সাথে আজকে নতুন নয়, প্রায় অলমোস্ট সব ট্রিপে হয়, কিছু না কিছু প্রবলেম হবে, সেখান থেকে একটা টেনশন ক্রিয়েট হবে, পরে গিয়ে আবার সেটা অটোমেটিক ঠিকও হয়। তবে এই জোনটাতে দেখছি অনেক জায়গাতেই দেখো কিন্তু এরকম পাথর গাছ সব পড়েছে,
মানে এই সাইডের একটা জিনিস বুঝছি, এপাশের পাথরগুলো কিন্তু অতটা মজবুত নয়, পলকা একদম। তা আমরা এখন তিব্বত হাইওয়ে সেই জায়গাটায় চলে এসেছি। মোটামুটি সবাই দেখতেই পাচ্ছে একদম পুরো মাথার ওপর দিয়ে যেটা ফুল ইয়ে করা আছে। অসম্ভব সুন্দর লাগে জায়গাটা, অসম্ভব সুন্দর। ওই যে দূরে জায়গাটা দেখতে পাচ্ছ ওপর থেকে, এইখানটা ল্যান্ডস্লাইড হয়ে পুরো একদম খায়েতে চলে গেছে, ওইখানে সব দাঁড়িয়ে আছে সবাই। তো ওইখানটার জন্যই এতক্ষণ আটকে ছিলাম, প্লাস এদিকে হয়েছিল, এটা তো চলো পাহাড়ের মধ্যে, কিন্তু এইখানটা তিব্বত হাইওয়েটা আছে, সেই জন্যই ল্যান্ডস্লাইডের জন্য পুরো রাস্তা বন্ধ হয়ে গেছিলো। গতকাল না গত পরশু থেকে অনেক গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। তো যেহেতু আমরা বাইকার্স আছি, ওই জন্য বাইকার্সগুলোকে আগে ছেড়েছে। এই পাশে যেহেতু আমরা 2-3 জন ছিলাম, বাদ বাকি তো তার আগেই চলে গেছে। তো আমরা ওই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি, কারণ 4 হুইলার ছাড়লে পুরোপুরি জায়গাটা ভিড় হয়ে একদম পুরো কনজেস্টেড হয়ে যাবে। বুঝতে পারছো, কালকে থেকে পুরো বন্ধ হয়ে আছে, সকাল থেকে পুরো পাথর পড়ছিল। এখানে এখানে লেখাও আছে এখানে পাথর পড়ে। জাস্ট আবার জায়গাটা দেখো, অসম্ভব থ্রিলিং। এতদিন আমি ভিডিওতে দেখতাম, সত্যি কথা বলতে জীবনে কখনো ভাবতে পারিনি যে নর্থ ইন্ডিয়া আসতে পারবো, নর্থ ইন্ডিয়া যে কি জিনিস বা দেখতে পারবো, এটা সত্যি কথা বলতে আজকে বলতে আমার মানে আপত্তি নেই। যে আমাদের মতো যারা কাজ করে, যদি যারা আমার চেনাশোনা আছে, তারা একমাত্র জানে যে আমি কি ধরনের কাজ করি বা কত টাকাই বা আমার ইনকাম। তো সেই জায়গা থেকে একটা নর্থ ইন্ডিয়া ঘোরা যে কোনো জায়গাতে মিনিমাম কত অ্যামাউন্ট লাগে, তো মোটামুটি যারা ঘোরে বা অ্যাটলিস্ট যারা ঘুরতে পছন্দ করে তারা জানে। তো সেই জায়গা থেকে যে ছেলেটার ইনকাম অনেক কম, ঠিক আছে, মানে সে নর্থ ইন্ডিয়া ঘোরার টাকাটাও সে হয়তো মাসে ইনকাম করে না, সেই রকম একটা জায়গা থেকে বিলং করে আজকে আসতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। মানে আমি আর পূজা এতক্ষণে আলোচনা করছিলাম যে আমাদের হয়তো ব্যাক করে যেতে হবে। আর এটাও ঠিক, এখন যদি ব্যাক করতে হতো আমাদের হয়তো বিগত 1-1.5 বছর কি 2 বছর আর নর্থ ইন্ডিয়ার প্ল্যান করা যেত না, কারণ অতগুলো টাকা নষ্ট হয়ে যাওয়ার পর আবার সেই টাকা জমিয়ে আসা সবসময় পসিবল হয়ে ওঠে না। সেই জন্য আমি এবারে মানে আমার 350cc গাড়ি আছে, কিন্তু সেটা সত্ত্বেও আমি একটা আমার আগের যে গাড়ি SP125 সেটা নিয়ে এসেছি, যাতে আমি জায়গাটা ঘুরে আসতে পারি। কারণ বৃষ্টি শুরু হলো এখানে, আবার দেখা যাক কি হয়। বৃষ্টি তো পড়তে শুরু করলো, রেনকোটটা দেখে মনে হয় পড়তে হতে পারে। উপরের ওয়েদার তো দেখে মনে হচ্ছে বৃষ্টি ওই দিকটা হচ্ছে, জানি না কি অবস্থা। এইখানে তো আবার আটকে রেখেছে, দেখা যাক। একদম তো সামনে চলে এলাম, আর এরপরেই আমাদের সামনে এলো সেই ল্যান্ডস্লাইডের জায়গাটা। তো চলো আপাতত। রাস্তার অবস্থা দেখো কি অবস্থা, ভাই রে ভাই, খুবই খতরনাক অবস্থা। হ্যাঁ, দুপা ফেলে যেতে হবে। আরে বাপরে, আরে ভাই এ তো নর্থ সিকিমেরও উপরে। জাস্ট এই মাত্র ল্যান্ডস্লাইড হয়েছে, ব্রেকও মারতে পারছি না। আরে বাপরে, এই পাথর পড়ছে আবার। বেরিয়ে এসছি, থ্যাংক ইউ।
খুব বাঁচান এসে গেছি। ও কতটা যে রিস্কি। আচ্ছা এখানে একটু আছে। সাংঘাতিক অ্যাডভেঞ্চার ভাই। এইরকম অ্যাডভেঞ্চারটা আমার লিস্টেও ছিল না। খতরনাক। ও থ্যাংক ইউ। একটু আগেই তোমাদের বলছিলাম না যে প্রবলেম ক্রিয়েট হয় অটোমেটিক্যালি সলভ হয়, এটা তার মধ্যে একটা হলো। রীতিমতো আমি ভয়ে ছিলাম যে রিসেন্ট জাস্ট ল্যান্ডস্লাইডটা হয়েছে, দেখো এগুলোর কি অবস্থা, রাস্তা ভেঙে এসছে। মানে রিয়েল টাইম যদি অ্যাডভেঞ্চার যদি হয়, ওপরওয়ালার আশীর্বাদে এইগুলোই হয় আমার লাইফে। প্রথম একটু ভয় লাগে, বাট ওভারকাম করে নেওয়ার পর আলাদাই মজা। সামনে এত সুন্দর ঝর্ণা পড়ছে, সব কিছু আছে। আর এই তো মাথার ওপরে তো পাহাড় আছেই, মানে যে কোনো সময় ভেঙে পড়তে পারে এমন অবস্থা। এটা শুনেছিলাম, আজকে চোখে দেখলাম। যদি উইন্ড নয়েজ আসে একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ এখানকার যা রাস্তা সত্যিই যা কন্ডিশন, প্লাস হালকা বৃষ্টি পড়ছে, আরও প্যাথেটিক কন্ডিশন হয়ে গেছে। ল্যান্ডস্লাইড জাস্ট ক্লিয়ার করেছে, তারপর বৃষ্টি হচ্ছে, মানে বুঝতে পারছো কী অবস্থা। আর সব কিছু শেষে ভিউ বলবো অসাধারণ। ভিউয়ের সাথে অ্যাডভেঞ্চার, আর কি চাই। মানে একটা ক্যান্সেল হতে হতে মানে স্টপ হয়ে যাওয়া, মানে ক্যান্সেল না হয়ে সেটা কন্টিনিউ হওয়া ট্রিপ, ক্যান্সেল হতে হতে যদি কন্টিনিউ হওয়া শুরু হয়, তার থেকে আর আনন্দের বিষয় কিছু নেই। তো চলো দেখা যাক সামনে কি আর ওয়েট করছে। এখন তো হালকা ফুলকা বৃষ্টি হচ্ছে, তার সাথে ওয়াটারফলসটা যেহেতু একটু সামনে এসছে, দেখিয়েও দিই। দেখো কি সুন্দর সুন্দর ওয়াটারফলস। ওয়াও, একটু সন্ধে হয়ে গেছে তাই, কিন্তু অসম্ভব সুন্দর লাগছে এখনো। এখন বাজে 6:20, এখানে মোটামুটি 7টা পর্যন্ত আলো থাকে পাহাড়ে এই দিকটা। ওয়াটারফলসটা আওয়াজ এখান থেকে শোনা যাচ্ছে, বাট ক্যামেরায় রেকর্ড হলো, মাইকে রেকর্ড হবে না, কিন্তু কানে শুনতে পাচ্ছি। ও হো, কাশ এইখানটা আমাদের প্ল্যান অনুযায়ী সকালবেলা বা দুপুরবেলার দিকে আসতে পারতাম। অসম্ভব সুন্দর লাগে, অসম্ভব। সেই এর থেকে আর কি চাই। বহুদিনের ইচ্ছা ছিল এই হাফ কাট টানেলের ভেতর দিয়ে যাব। এই জায়গাটা সম্বন্ধে বহুবার ইউটিউবে দেখেছি, প্লাস গুগলেও দেখেছি। আজকে আসার মানে সুযোগটা পেয়ে, মানে কি বলবো, মানে মুখে ভাষা হারিয়ে যাচ্ছে। এবার অনেকে ভাববে হয়তো কথা বলতে পারছি না, তাও কেন ব্লগ করছি, বাট কিছু কিছু সিচুয়েশন না ওভারকাম করার পর না মুখের ভাষাটা সত্যিই হারিয়ে যায়। বর্ষাকালের শেষে এসছি, কিন্তু পাহাড়ে মোটামুটি একটু বর্ষা আছে এখনো। আর তার সাথে তো ছোটোখাটো এই এক্সপিরিয়েন্সগুলো হচ্ছেই, যেমন ল্যান্ডস্লাইড আছে, তেমনি যেখানে ঝর্ণা হয় না নর্মাল টাইমে সেখানে ঝর্ণা আছে। মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে একদম অসাধারণ হয়ে আছে। তো আমরা এখন এসে পৌঁছেছি
সাংলাতে, বেসিক্যালি চিতকুল আজকে আর যেতে পারিনি ইন দ্য সেন্স কারণ ওখান থেকে আমাদের ছাড়লোই অলমোস্ট, আমরা বেরোলাম ভিডিওতে দেখেছি মোটামুটি 5:30 বেজে গেছে। তো সাংলা যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে গেল, আর রাস্তা অলমোস্ট অফ রোড শুরু হয়ে গেছে, প্লাস ভালো রকম বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো বৃষ্টির মধ্যে রিস্ক নিয়ে আর এত দূর যায়নি, যদিও লাইট ছিল সাফিসিয়েন্ট, অনেকে চিতকুল চলেও গেল অনেক বাইকার্স। আমাদের বলছিল আমরা, বাট রিস্ক নিইনি। তো সাংলাতে মার্কেটে জাস্ট ঢোকার সময় দেখলাম 2টো হোটেল আছে। একটাতে গিয়ে দেখলাম মোটামুটি একটাই 4 বেডের রুম আছে, যা ভাড়া চাইছে সেটা আমাদের বাজেটের বাইরে। ভাড়া মোটামুটি ওখানে কত 1500 টাকা সামথিং আশেপাশে চাইছিল। তো তার আগে একটা হোটেল ছিল, ওটাতে এসছি, নামটা আপাতত আমি এখন জানি না, ওটাতেই এসছি। রাত্রিরে নাম দেখাও যাচ্ছিল না, আমি সকালে হোটেলের নাম দেখিয়ে দেবো। তো এখন হোটেলের যে রুমটা দেখিয়ে দিয়েছি ছোট করে, পিছনে দেখতেই পাচ্ছ। এই হোটেলটার রুমটা আমাদের নিয়েছে 1000 রুপিস একদিনের জন্য, খাওয়া দাওয়া ছাড়া। খাওয়া দাওয়া আমরা এখন ডিনার করবো, 200 টাকা করে পার হেড আছে, তার মধ্যে রাজমা চাওয়াল আর সবজি আছে। তো রুমটা ঝট করে দেখেছি, রুমটা এত সুন্দর রুম, মানে এবারে আমাদের হোটেলগুলো পাচ্ছি লাক বাই চান্স হয়তো 200-100 টাকা বেশি নিচ্ছে, কিন্তু সেই জায়গা থেকে রুমের কোয়ালিটি প্লাস রুমের গেট আপ মানে অসাধারণ। চলো রুমের ভিউটা ছোট করে দেখিয়ে দিই। ঢুকেই দেখো, যদি দেখি ঢুকেই সামনে এখানে একটা সিঙ্গেল রুম বেড আছে, আর এখানে 2টো বেড আছে। তো এটা হয়ে যাওয়ার পর এখানে দেখো বেডটা খুব সুন্দর করে সাজানো, আর এখানে জিনিস রাখতে পারবে। এখানে কাবার্ড আছে, আয়না আছে, চার্জিং দেওয়া তো প্রচুর জায়গার সঙ্গে। দেখো বাথরুমটা, দেখো বাথরুমটা এত সুন্দর, মানে এখানে চুপচাপ মনে হয় খানিক্ষণ দাঁড়িয়ে দেখি। কোমর আছে, বেসিন আছে, গিজার আছে, নর্মাল সব কিছু আছে। আর এখানে হোমস্টের যে ওনার আছে, ওনার একটা শখও আছে, সেটা হচ্ছে পেন্টিং, প্লাস বাইরের ডেকোরেশনটাও খুব সুন্দর আছে। চলো বাইরে গিয়ে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো তারপর এখন একটু রেস্ট নেবো, কারণ সারাদিন অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ওই অফ রোড খতরনাক, মানে লাইফে একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। মানে গাড়ি চালিয়ে আসছি, প্লাস পাথরও পড়ছে, ল্যান্ডস্লাইড হচ্ছে তখনও ইনস্ট্যান্ট। তো এটা একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স, যেরকম বলতে গেলে অ্যাডভেঞ্চার, সেরকম মানে শুধু অ্যাডভেঞ্চার না, থ্রিলিং অ্যাডভেঞ্চার বলা যায়। তো দেখা যাক। এখনো পর্যন্ত আমার এসপি 125 খুব ভালো পারফর্ম করছে। হ্যাঁ, তবে একটা জিনিস বলবো, এবারে আমি সিঙ্গেলে চালাচ্ছি, কারণ পূজা থাকলে হয়তো আমি এত তাড়াতাড়ি সাংলাতে পৌঁছাতেও পারতাম না, কারণ রাস্তা ভীষণ স্টিপ। তো যারা 125 সিসিতে আসছো এদিকে নর্থ ইন্ডিয়ার দিকে, বলবো হ্যাটস অফ। রাস্তা যা স্টিপ আছে, চালানো খুব টাফ, একটু এক্সপিরিয়েন্স না থাকলে চালানো ভীষণ টাফ। তো চলো আপাতত এখন বাইরে যাওয়া যাক, একটু রেস্ট নিই। সবাই আড্ডা মারছে, আমরাও একটু গিয়ে গল্প করি। আর চলো তোমাদের বাইরে ছোট করে একটা ভিউ দিয়ে দিচ্ছি। রাতের বেলা বেশি কিছু দেখতে না পারলেও হোমস্টের যে ডেকোরেশনটা পুরোটা উডেন, সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছিল। আর তার সাথে যে এই যে মানে ডিনার করার যে জায়গাটা, সেটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। আর ওখান থেকে বেরিয়ে বাইরে যখন দেখলাম যে ওনারের মেয়ে সিঁড়ির ঠিক এই ওপরের এই জায়গাটায় কি সুন্দর পেন্টিং করছে। এই সমস্ত পেন্টিং প্লাস হোমস্টে ট্যুরটা কিন্তু নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। রুটির সাথে আমরা যেটা ডিনারে পেলাম সেটা হচ্ছে তড়কা, সবজি, ডাল প্লাস ভাতও ছিল, আর যেটার দাম ছিল আমাদের 200 টাকা করে পার হেড। তো ডিনার আমাদের কমপ্লিট, এখন শুতে যাব, আর কিছু কাজ নেই। আর কালকে এখান থেকে যাব হচ্ছে চিতকুল যাব, আর 2-4টে জায়গায় যাওয়ার আছে, সেটা এখন বলবো না। তো সেটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। টিল দেন বাই।